5 বছর ক্ষমতায় থাকার ব্যাপারে তিনি কিছুই বলেননি, এটা জনগণের কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা, শেখ হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কুয়েটে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, 2রা মে থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে মানুষ 5 বছর চায়, এ বিষয়ে তিনি কিছুই বলেননি। জনগণ বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পেরেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের মঞ্চ ভাঙচুরের মতো ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, মডেল মেঘনা আলমকে কেন্দ্র করে নয়, রুটিন অনুযায়ী ডিবির প্রধানকে পরিবর্তন করা হয়েছে। রাঘব বোয়ালদের ছাড় দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, মেঘনা আলমকে গ্রেফতারে যে আইন তা কেবল একটি ক্ষেত্রে ব্যবহার হয়েছে এমনটি নয়, আবার এটি বেআইনিও নয়। প্রচলিত ব্যবস্থার মধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল কোন প্রেক্ষিতে এ নিয়ে কথা বলেছেন তা জানা নেই। পুলিশ অভিযোগ নেয় না, এই অনেক পুরনো বিষয়টির স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি না। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেষ্টা তো চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিদের গ্রেফতার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের তারিখ দেওয়া হয়েছে 29 এপ্রিল। গত 14 জানুয়ারি সজীব ওয়াজেদ জয়কে প্রধান ও শেখ হাসিনাকে সহযোগী আসামি করে আদালতে মামলা করেন দুদকের সহকারী পরিচালক SM রাশিদুল হাসান বাদী হয়ে। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার নিজের মালিকানায় ও তার ছেলে, মেয়ে, বোন এবং বোনের 2 ছেলে মেয়ের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে পূর্বাঞ্চলের নতুন শহরে আবাসন প্রকল্পের প্লট বরাদ্দ নিয়েছেন। বরাদ্দ সংক্রান্ত আইন ও নীতিমালা লঙ্ঘন হওয়ায় এ নিয়ে দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল বুধবার সাক্ষাৎ করবে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তাও জানার চেষ্টা করবে বিএনপি। সেই সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সাথে কথা বলবে বিএনপির নেতারা। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি বৈঠক করবে বলেও জানা গেছে। যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর সংলাপে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংস্কার প্রস্তাব আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি শেষ হবে বলেও জানান আলী রিয়াজ। পরে রাজনৈতিক দল NDM প্রায় 2 ঘন্টা আলোচনা শেষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ গণমাধ্যমকে জানান, সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের 100-এরও বেশির প্রস্তাবের সাথে একমত দলটি। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি নয় এমন সিদ্ধান্তেরও দ্বিমত পোষণ করে NDM। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়টিও প্রত্যাখ্যান করেছে দলটি।
166টি সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব সংস্কার স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব সেগুলোর বাস্তবায়ন আর বাকি সংস্কার নির্বাচিত সরকার করার পক্ষে মত দেয় দলটি। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছে বিএনপি। যুক্তরাজ্য প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় ইশরাক হোসেন এসব কথা বলেন। লন্ডন সফররত ইশরাক হোসেনের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের এই মতবিনিময় সভার আয়োজন করে আমরা ঢাকাবাসী ইউকে। সভায় প্রবাসীরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দলের কর্মীদের জন্য ইশরাক হোসেনের ত্যাগ, একাগ্রতার কথা তুলে ধরেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিভক্ত ঢাকার জনপ্রিয় মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবিস্মরণীয় অবদানের কথা উঠে আসে প্রবাসীদের কণ্ঠে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার ইশরাকের সাথে মতবিনিময় করেন যুক্তরাজ্য প্রবাসীরা। আমাদের যে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশটা দখল হয়ে গিয়েছিল, পুলিশ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ভারতের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আমরা একটা প্রজা হয়ে বাস করছিলাম দীর্ঘদিন যাবৎ। সেখান থেকে আমাদের মুক্ত হওয়াটা সর্বোচ্চ দরকার ছিল। আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। এটাই হলো আমাদের শেষ। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যখনই জনগণ, মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায়, যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে, আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 2রা মে থেকে খুলে দেওয়া হবে সব আবাসিক হল। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের এক দফা দাবি তাদের। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম 4 মে থেকে শুরু হবে। তবে কোন কোন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বহিষ্কারাদেশ কতদিনের জন্য, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এদিকে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু এবং হলগুলো খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী আতিয়ার পারভেজ। সবশেষ অবস্থা জানতে সরাসরি কথা বলছি তার সাথে। আতিয়ার, শিক্ষা কার্যক্রম চালু করা ও হল খোলা নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন আর কর্তৃপক্ষের অবস্থান আমাদের জানাবেন। কিছুক্ষণ আগেই কুয়েট শিক্ষার্থীরা খানজাহান আলী হলের তালা ভেঙে তারা ইতিমধ্যে হলে প্রবেশ করেছে। একইভাবে তারা এই বিশ্ববিদ্যালয়ের যে 6টি হল রয়েছে সেই 6টি হলের তালা ভেঙে তারা এই বিশ্ববিদ্যালয়ের হলে পর্যায়ক্রমে তারা প্রবেশ করবে, এমনটি তারা ঘোষণা দিয়েছে এবং সেটি তারা বাস্তবায়ন করছে। এর আগে তারা মূলত ক্যাম্পাস জুড়ে বিভিন্ন পয়েন্টে তারা মিছিল করেছে এবং মিছিল থেকে তারা ঘোষণা দিয়েছে এই গতকাল রাতে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় হলগুলো দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়ার তারা যে দাবি জানিয়েছিল সেই দাবি থেকে তারা সরে এসে এখন মূলত তারা 6 দফা থেকে 1 দফার দাবিতে তারা চলে এসেছে। এখন তারা কমিটি গঠন করে সার্বিক বিষয়ে তারা তদন্ত দাবি করেছেন। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্যের সাথে। তিনি জানিয়েছেন যে 37 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে সাধারণ হওয়ার কিছু নেই। আগামী 2 তারিখ হল খুলে দেওয়ার যে সিদ্ধান্তের কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক সেটি শুরু হবে, সেখানে শান্তিপূর্ণভাবে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তিনি শিক্ষার্থীদেরকে অনুরোধ জানিয়েছেন। খুলনা কুয়েট থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সম্মতিতে মিশ্র প্রতিক্রিয়া ক্যাম্পে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতায় রোহিঙ্গা নেতাদের কেউ কেউ খুশি হলেও
দুশ্চিন্তায় সাধারণ রোহিঙ্গারা। তাদের আবারও নির্যাতনের শিকার হওয়ার শঙ্কা। আরাকান আর্মির সাথে সন্তোষজনক আলোচনা ছাড়া প্রত্যাবাসন সহজ হবে না বলেও মনে করেন সচেতনরা। মৌসুদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১২.৫ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। কিন্তু গত প্রায় ৮ বছরে নানা তৎপরতায়ও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি তাদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় ১,৮০,০০০ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। এতে আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রোহিঙ্গা নেতাদের। তারা বলছেন প্রত্যাবাসন হতে হবে টেকসই ও নিরাপদ। জাতিসংঘের উদ্যোগে সেফ জোন গঠন ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন চান না তারা। টুকুর পাই মারি ফেলাই, বন মারি ফেলাই, গুলি গুলি ফেলাই, হাড়ি ফেলাই, ইন দেখিলে মতন আর তো কি হয়ে যায়, মাথা মেন্টাল মিক হয়ে যাবে। তো সেই হিসাবে আর তো কি করা হইব, আর সেফ জোন দিয়ে লই যাবো। আর গ্যারান্টি হইলে আর ধরো ওদের দেশের মাঝে আর দেশিতে মানি লইলে আর মাধ্যে নগরলে না যাইবে। খুশি আর দেশের মাঝে যাই যদি আব্বার আভর দলে আর হিনলাম ফেরেশান। আর দেশত যদি যাই বাইরে ওদের ঘর বাড়ি ভাবান সুন্দর করে গ্যারান্টি করে নিলে আর করে যাইবেলা খুশি দিই আর দূর নিলে খুশি না হবে। রোহিঙ্গা এলাকার কারণ মাঝে সেফ জোন ওরব আর টুপি দি আর আলটিমেট সলিউশন ওরব ইয়ার ফোনে আর দিল আনন্দ গিয়ে গই। সচেতনরা বলছেন মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ ও পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আরাকান আর্মি যারা রাখাইনের ৮০% অঞ্চল নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ আছে। তাদের সম্মতি ছাড়া রোহিঙ্গারা রাখাইনে ফিরতে পারবে না। এই রোহিঙ্গা কক্সবাজারের আকাশে একটা কালো মেঘের মতো। আমাদের আর্থসামাজিক অবস্থা থেকে সবকিছু আমরা সাফার করছি প্রতি মুহূর্তে। রোহিঙ্গাদের যে বাস্তবিকটা দক্ষিণ আরকানে অবস্থিত তার পুরোটাই এখন আরকান আর্মির দখলে। 80% রোহিঙ্গা তারা এখন অনিশ্চয়তা ফিল করতেছে। তারা মনে করতেছে সরকার বলতেছে 1,80,000 ফেরত নিয়ে যাবে, তাহলে আমরা যাব কোথায়? এবং এই যে মায়ানমার কেন্দ্রীয় সরকারের একজন উপমন্ত্রীর সাথে মিটিং করে উনি এই স্পিচটা এই মুহূর্তে দিলেন, যাতে করে আরকান আর্মিরা খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে আলোচনার পর রোহিঙ্গা সমস্যা সমাধানের আশায় কক্সবাজারবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য সংক্রান্ত অশুল্ক বাধা দূর করা। দুপুরে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। বৈঠকে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ ছাড়াও গবেষণা প্রতিষ্ঠান পিআরই সহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বিকেএম-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান কর ব্যবস্থা মোটেও বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব নয়। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দিচ্ছে। এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন, মুক্তবাজার অর্থনীতির ধার ধারছেন না ট্রাম্প। বাংলাদেশের অর্থনীতিতে ট্রাম্পের নীতির কি প্রভাব পড়তে যাচ্ছে এ নিয়ে পরিকল্পিত জরিপ হওয়া উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। ক্রিকেট। গুরুতর ৩ অভিযোগের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের ৩ সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালায়। দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3rd ডিভিশনের দল বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। বিপিএল এর টিকিট বিক্রি নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। বিপিএল এর ৩য় থেকে ১০ম আসর পর্যন্ত মোট ৮ আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি ৬০ লক্ষ টাকা, অথচ শুধু ১১তম আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি টাকা। সেজন্য প্রথম ২ আসরের নথিপত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় দুদক। এছাড়া মুজিব শতবর্ষের বিপিএলেও দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই আসরের জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা, কিন্তু খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। এক ব্যক্তিকে অপহরণ করে ৪৭ দিন নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক কর্মকর্তা রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ জুন তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আবদুল্লাহ হিল কাফি ও শাহিদুল ইসলাম সহ ৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই ৩ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালে দায়ের করা অপর মামলায় গ্রেফতার রয়েছেন। এদিকে চট্টগ্রামে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর সরাসরি গুলিবর্ষণকারী অস্ত্রধারী যুবলীগ ক্যাডার
তৌহিদুল ইসলামের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আলাদা আলাদা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এই আদেশ দিয়েছেন। ভারতের এজেন্ট শেখ হাসিনাকে ছাত্র জনতা তাড়িয়ে দেওয়ায় বাংলাদেশের মানুষদের চিকিৎসা না দেওয়ার হুমকি দিয়েছিল দেশটি। সেই অমানবিকতার জবাব দিতে দেশের তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশনের প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এই আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসা বন্ধের হুমকি দেওয়ার পাশাপাশি ভারত বাংলাদেশিদেরও ভিসা বন্ধ করে দিয়েছে। আমার দেশ সম্পাদক বলেন, ফিলিস্তিনের সিনিয়র চিকিৎসকরা যে মানবিকতার উদাহরণ দেখাচ্ছেন তা বিরল। জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলের হামলায় হতাহতদের জীবন রক্ষায় কাজ করছেন তারা। যুদ্ধ অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে চিকিৎসা সেবায় বাধা দেয়া। ইসরায়েল সেই অপরাধী করছে দিনের পর দিন। আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে, তারা আমাদেরকে মনে করলো তারা আমাদেরকে সাজা দেবে। কেন? কারণ তাদের যে একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 15 বছর দখল করে রেখেছিল, তাদেরকে আপনার তরুণ সমাজ, আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে। সেই জন্য সাজা দিতে চাইল। সাজাটা কি? বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না, এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না, এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিল। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের MS, MD সহ সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, এই পদ্ধতি না থাকায় দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাচ্ছেন মেডিকেল বিশ্ববিদ্যালয়টির পোস্ট গ্রাজুয়েশন কোর্সের শিক্ষার্থীরা। বাধাগ্রস্ত হচ্ছে উচ্চশিক্ষার পথ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরামের ডাকে মঙ্গলবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMU ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত পোস্ট গ্রাজুয়েট কোর্সের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মিলন অডিটোরিয়ামের সামনে অবস্থান কর্মসূচিতে নামেন তারা। আন্দোলনকারীদের দাবি, BMUর সকল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নের। সেগমেন্টাল পাসটা এটা আমাদের কোনো অযৌক্তিক দাবি না। আমরা এখানে বারবার পরীক্ষা দিয়ে আসা মানুষজনগুলো, এখানে কেউ এরকম না যে কেউ MD-MS পরীক্ষায় ভর্তি হয়েছে, ডিপ্লোমাতে ভর্তি হয়েছে, তারা এখানে আসছে। এখানে মিনিমাম 5 থেকে 6 বার করে সবাই পরীক্ষা দিয়েছে। প্রত্যেকের বয়সের কোটা আজকে 40 ছুঁই বা 40-এর চেয়ে অনেকে বেশি, অনেকের বয়স 50-এর কাছাকাছি। আজকে এই ধরনের একটি অবস্থায় এসে যখন আর্থসামাজিক অবস্থানের প্রেক্ষিতে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমাদের আর দেবার তো আর সময় নেই। তারা বলছেন, পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোর পরীক্ষায় লিখিত, OSPI ও মৌখিক 3টি ভাগ থাকে, যার একটিতে ফেল করলেও 3টি পরীক্ষাই আবার দিতে হয়। এতে কোর্স শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়। 3টা সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্টে কেউ 1 নাম্বার কম পেল, তাকে দেখা যাচ্ছে যে পরবর্তী 2টা সেগমেন্টে সে পাশ করে গেছে, কিন্তু একটা সেগমেন্টে পাশ না করার কারণে তাকে পরবর্তীবারে আবার 3টা সেগমেন্টই দেওয়া লাগতেছে। আমরা যে পরীক্ষায় যে সেগমেন্টে পাশ করব, এই সেগমেন্টটা যেন আমাদের আর দ্বিতীয়বার না দেওয়া লাগে। এটা যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং প্রতি বছর বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং বাংলাদেশের জনমানুষকে বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া, এটা আরও বেশিভাবে দেওয়া সম্ভব হবে। পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অধ্যয়নরত ডাক্তারদের দাবি, সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়িত হলে নির্দিষ্ট সময়ে কোর্স শেষ করতে পারবেন চিকিৎসকরা। এতে উন্নত হবে চিকিৎসা সেবার মান, চিকিৎসকদের উচ্চশিক্ষার পথও সুগম হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচলও স্বাভাবিক আছে। সংবাদ শেষ করব ক্রাউড সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 5 বছর ক্ষমতায় থাকার ব্যাপারে তিনি কিছু বলেননি, এটা জনগণের কথা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্বাঞ্চলের প্লট বরাদ্দে দুর্নীতির মামলা, শেখ হাসিনার জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।
কুয়েতে ৬০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, ২রা মে থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত, প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল ৪টা। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।